আজ আমরা শুনব তারানাথ তান্ত্রিকের এক আশ্চর্য কাহিনী। এক ডোবাকে কেন্দ্র করে এই কাহিনীর বুনন শ্রোতাদের এক আজব জগতের সঙ্গী করে তুলবে। তন্ত্রের শক্তি কি পারবে আজ তারানাথ তান্ত্রিককে রক্ষা করতে? জানতে হলে শেষ অবধি এ কাহিনী শুনতেই হবে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আমার অনেকক্ষণ ধরেই হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই ফাঁকা জমির একপাশে আমি দাঁড়িয়ে থাকলেও গোটা স্থানে যেন আমি একা নই। অদৃশ্য কোথাও অন্ধকারের সাথে শরীর মিশিয়ে কেউ একজন কোথাও লুকিয়ে রয়েছে। এদিক ওদিক তাকিয়ে সামান্য একটু আলোর দেখা পেলে বোধহয় মনে সাহসটুকু ফিরে পেতাম, কিন্তু না, কোথাও কোনো আলো নেই। এমন গাঢ় অন্ধকার এর আগে আমি খুব কমই দেখেছি। সেই অন্ধকারের মধ্যে ঠাহর করতে পারলাম না হরিহরের বাড়িটা ঠিক কোন দিক থেকে আমি এই ফাঁকা জায়গায় এসে পড়েছি। কিন্তু একটু আগে আমি হরিহরের পিছু পিছু এসেছি, তাহলে হরিহর গেল কোথায়? আর যদি হরিহরের কোনো বিপদ হয়ে যায়, কথাটা ভাবতে ভাবতেই কেমন যেন চমকে উঠলাম। ঠিক তখনই একটা খসখস শব্দ শুনতে পেলাম, যেন কেউ ঘাসের জমিতে পা ঘষতে ঘষতে সামনের দিকে হেঁটে চলেছে। শব্দটা শুনেই অন্ধকারের মধ্যে সতর্কভাবে একবার পেছনের দিকে তাকিয়ে দেখলাম। ঠিক তখনই মনে হলো আমার থেকে কয়েক হাত দূরে অন্ধকারের মধ্যে যেন কিছু একটা নড়ে উঠল। ব্যাপারটা বুঝতে পেরেই কিন্তু সতর্ক হয়ে গেলাম। আমি যেখানে এসে পড়েছি এই জায়গাটা যে অতি সুখকর নয় সেটা আগেই বুঝেছি। দিনের বেলাতে স্থানে আসার পরে আমার যা অনুভূতি হয়েছিল, তাতে গভীর রাতে অন্ধকারের মধ্যে এখানে যে কি হতে পারে তা আমি জানি। ঠিক তখনই যেন মনে হলো হাওয়ায় ভাসতে ভাসতে একটা অজানা কণ্ঠস্বর আমার কানে এসে লাগছে। আমি ভালো করে শোনার চেষ্টা করলাম। বেশ অনেকক্ষণ থেকেই একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে হচ্ছিল, কিন্তু সেটা বুঝতে পারছিলাম না। বারবার চেষ্টা করে সেটা যেন আমার ঠিক বোধগম্য হচ্ছিল না। এবার যেন মনে হলো গলার সুরটা পুরোপুরি অস্পষ্ট নয়, যেন মেয়েলি গলায় কেউ বলছে, আয় এদিকে আয়, এদিকে আয় না, আমি এদিকে আছি, তুই আয়, তোকেই তো ডাকছি রে। কথাটা যেন ভাষা ভাষা আমার কানে এসে লাগলো। ঠিক তখনই মনে হলো হরিহর কি তাহলে ওই শব্দটা শুনেই সেদিকে এগিয়ে গেছে? চকিতে আমি পিছন ফিরলাম, তারপর মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে করতে এগিয়ে গেলাম। না, হরিহরকে দেখতে পেলাম না। সেই মায়াবী গলার কণ্ঠসূর্যা, তাকেও দেখতে পেলাম না। কিন্তু কেউ যে একটা এখানে রয়েছে এবং অন্ধকারের মধ্যে আমায় সে দেখতে পাচ্ছে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি আমার জন্য নয়, হরিহরের জন্য ভয় পাচ্ছিলাম, কারণ মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপরে থাকতে কোনো সাধারণ মানের কোনো আত্মা আমার ক্ষতি করতে পারবে না। কিন্তু হরিহরকে যদি আমি রাতে খুঁজে না পাই, তাহলে নিশ্চয়ই তার কোনো বিপদ হতে পারে। বাড়ির সব কিছু তো নিশ্চয়ই আমার জন্যই হয়েছে। হ্যাঁ, হরিহরের যদি কোনো বিপদ হয়, তার জন্য খানিকটা যে আমি দায়ী থাকব, তাতেও কোনো সন্দেহ নেই। মনের ভেতর যেন কেমন একটা করে উঠল হরিহরের জন্য। এবার গলা তুলে সেই অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, হরিহর, আমার কণ্ঠস্বর যেন হাওয়ায় ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো আমারই কানে। কিন্তু এটা কি করে হচ্ছে? এখানে তো প্রতিধ্বনি হওয়ার কোনো কথা নয়, কারণ চারপাশটাই ফাঁকা। আর শুধু ফাঁকাই নয়, চারপাশে কোথাও কিছু নেই। ফাঁকা জমির এক পাশে রয়েছে সেই পরিত্যক্ত ডোবা, যে ডোবার দুর্নামের কথা আমি এখানে আসার পর থেকে বহুবার শুনেছি। কিন্তু আজ রাতে যদি সেই ডোবার পারে আবার আগের মতো কিছু একটা হয়ে যায়, হরিহরকে খুঁজে পাওয়ার আশা একরকম ছেড়ে দিয়েছিলাম। যতটা পারছিলাম সেই অন্ধকারের মধ্যে সামনের দিকে এগিয়ে যেতে যেতে খুঁজে বেড়াচ্ছিলাম। কি খুঁজছিলাম জানো? একটা আলো। কিন্তু না,
কোথাও কোনো আলো নেই। যেন মনে হলো বিশ্ব চরাচরের গভীরতম কোনো এক অন্ধকারের ভেতর এসে পড়েছি আমি, যে অন্ধকার থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, কোথাও কোনো পথ নেই। এখান থেকে বেরিয়ে সামান্য একটু আলো দেখার আশায় তখন মধুসুন্দরী দেবীকে মনে করতে লাগলাম। দেবী হলেও যে আমার জন্য নিজেকে প্রেয়সী রূপে হাজির করেছিল, কিন্তু তখনও যেন তিনিও বহু দূরের। আমার ঠিক তখনই কোথায় যেন মনে হলো হরিহরের গলা শুনতে পেলাম। হরিহর ভীত গলায় চিৎকার করে বলছে, সাধু বাবা বাঁচান, সাধু বাবা আমায় বাঁচান, আমায় মেরে ফেলবে, বাঁচান আমায়, বাঁচান। আর ঠিক তারপরেই তার গলাটা যেন হঠাৎ করে আটকে গেল। কোনো মানুষ যখন জলের মধ্যে ডুবতে শুরু করে তখন তার কথার সাথে অদ্ভুত একটা শব্দ হয়। হরিহরের শেষের কথাগুলো যেন খানিকটা বুদবুদের সাথেই গভীর জলের মধ্যে ডুবে গেল। আমি চিৎকার করে ডাকলাম, কোথায় তুমি হরিহর, কোথায় তুমি? আর চারপাশে এত অন্ধকার কেন? সাড়া দাও হরিহর, 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 তুমি সাড়া দাও। আর কোনো শব্দ নাই, কোথাও কোনো শব্দ নাই। আমি পায়ে পায়ে ততক্ষণে এক পাশে এসে পড়েছি। পায়ের তলার মাটিটা এবার কিন্তু সামান্য নরম বলে মনে হলো শক্ত জমি ছেড়ে আমি নরম মাটির উপর এসে পড়েছি। আরও দুপা সামনে এগোতেই বুঝতে পারলাম সামনের দিকে মাটি ক্রমশ আরো নরম হয়েছে। এমন মাটি থাকার কথা তো ডোবার কাছে। তাহলে কি আমি ডোবার কাছেই এসে পড়লাম? কথাটা মনে হতেই এক মুহূর্তে চমকে উঠলাম। আমি যে আর্তনাদ শুনতে পেলাম সেটা কি সত্যিই হরিহরের ছিল? কথাটা মনে হবার সাথে সাথেই ঠিক আমার কানের কাছে একটা অদ্ভুত গলায় কে যেন খিলখিল করে হেসে উঠল। আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক, মাতু পাগলি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপর রয়েছে। আমার জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভেসে গিয়েছিল নীল রঙের আলো, কিন্তু সেই আমি চারপাশের এই আধো অন্ধকারের মধ্যে কেমন যেন বিভ্রান্ত হয়ে গেলাম। আমার মনে হলো আমার চারপাশে আধো অন্ধকার জীবন, আর সেই অন্ধকারের মধ্যে বহু অতীতের কত ছবি যেন ফুটে উঠেছে। আর সেই ছবিগুলো অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু কি দেখতে পাচ্ছিলাম সে সবও ভালো বুঝতে পারছিলাম না। ক্রমে ক্রমে আমার মাথা ভারী হয়ে আসতে লাগলো। বেশ বুঝতে পারছিলাম আমার সাথে যা হয়ে চলেছে তা অতি সাধারণ কিছু নয়। আমার এভাবে বিভ্রান্ত করার মতো ক্ষমতা সাধারণ কোনো অশুভ শক্তি থাকতে পারে না। সে সময়েও মনে হচ্ছিল যে হরিহর গেল কোথায়। তখনই একটু পরে একটা ডাক শুনতে পেলাম। কেউ যেন আমায় ডাকছে, বহু দূর থেকে কেউ যেন আমায় ডাকছে। তারা তারা জেগে ওঠ, জেগে ওঠ তারা, তোর আত্মশক্তিকে জাগিয়ে তোল। এই গভীর অন্ধকারে নিজের শক্তির কথা ভুলে যাস না। ব্যাস, তারপর যেন কি একটা হয়ে গেল। তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী তার দিকে তাকিয়ে রইলাম। তারানাথের এই ভাবটা কিন্তু বড় অসহ্যকর লাগে। মাঝে মাঝে গল্পের এমন একটা জায়গায় এসে সে চুপ করে যে আমরা প্রশ্ন না করে থাকতে পারি না। এমন সময় কিশোরী বলে উঠল, আরে ঠাকুরমশাই, তারপর কি হলো? আরে তারপরে কথাটা বলুন। আর আপনি মাঝখান থেকে এভাবে গল্প বলা শুরু করলে কি করে হবে বলুন তো দেখি? হ্যাঁ, হরিহরের সঙ্গে আপনার দেখা হলোই বা কিভাবে? আর যে ডোবার কথা আপনি বলছেন সেটা আসলে কি? তারানাথের মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। ঠিক বাচ্চা ছেলে মেয়েদের বিভ্রান্ত করার পর গুরুজনদের মুখে যেমন একটা হাসি ফুটে ওঠে, ঠিক তেমন সেই হাসিতে মনে মনে তারানাথ বলছে, এবার বলো, বড্ড কৌতূহল না তোমাদের? হ্যাঁ, এবার চুপ করে বসে থাকো তো দেখি। আমাদের এই দুনিয়াতে মাঝে মাঝে অতি ক্ষুদ্র কিন্তু এমন অনেক আশ্চর্য ব্যাপার ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যা কোনো যুক্তিতর্ক দিয়েও বিচার করা যায় না। আমি জানি তোমরা আমার সমস্ত কথা বিশ্বাস করো না। সমস্ত কেন, তোমরা আমার কোনো কথাই বিশ্বাস করো না।
তবুও গল্প শোনার লোভে তোমরা আমার কাছে আসো। কিন্তু আমি তোমাদের মিথ্যে কথা বলি না। তবে সত্যি বলতে কি, তোমাদের যেটুকু বলি তার মধ্যে সমস্তটাও কিন্তু আমি নিজেও ব্যাখ্যা করে বলতে পারবো না। আসলে যে কথা তোমাদের আজ বলছি এটাও তেমনি একটা ঘটনা। ওই হরিহরের গ্রামে না গেলে এমন অদ্ভুত ঘটনা আমি কখনোই জানতে পারতাম না। আমার গোটা জীবনে এই ঘটনার কোনো উত্তর আমি পাইনি, আর আজও কোনো সদুত্তর আমার কাছে নেই। আচ্ছা, আপনি বলেছিলেন যে ওই গ্রামে আপনি গিয়েছিলেন একটা বিশেষ কারণে। সেই বিশেষ কারণটা কি ছিল? হরিহরের গ্রামে যাওয়ার পেছনে বিশেষ কারণ ছিল সেই গ্রামের শ্মশান। সেই গ্রামের শ্মশানে এক সাধু আস্তানা করেছেন বলে খবর পেয়েছিলাম। সেই মতো হেতুমপুর গিয়ে পৌঁছলাম একদিন দুপুরে। কিন্তু সেখানে শ্মশানে গোটা দুপুর ঘুরে আর সন্ধে পর্যন্ত অপেক্ষা করেও যখন সেই সাধুর দেখা পেলাম না, তখন বুঝতে পারলাম হয় সেই সাধু সেখান থেকে চলে গিয়েছে, আর না হলে তার দেখা আমি পাবো না। তিনি আমাকে দেখা দেবেন না। তার নিজের ইচ্ছে না থাকলে আমি যে তাকে দেখতে পাবো এমন সম্ভাবনাও ছিল না। সেদিনও আর আজও তা সম্ভব নয়। ওনারা হলেন উচ্চ মার্গের, নিজেদের ইচ্ছে মতো বিচরণ করেন। তবে ততদিনে বেশ কিছু ক্ষমতা লাভ করতে পেরেছি। সাধনায় সিদ্ধি লাভ না হলেও মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সামান্য কিছু ক্ষমতা হাতে এসেছে। তাই অনেক কিছুই আমি বুঝতে পারি। আর বিশেষ করে ওই সাধু সন্তদের পেছন ঘুরতে ঘুরতে এই যে সাধুদের খুঁজে না পাওয়ার ব্যাপারটা যেন আরও ভালোভাবে বুঝতে পারি। আসলে মাঝে মাঝে এরা গা ঢাকা দেন যাতে সাধারণ মানুষেরা এদের বিরক্ত না করতে পারে। কিন্তু সে যাই হোক, বিপদ হলো যে যখন সন্ধে হয়ে নেমে এসেছে। কি করব আর কোথায় যাব? এদিকে খিদেও বেশ পেয়েছিল। তাই এসব ভাবতে ভাবতে গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। ইচ্ছে ছিল গ্রামে যদি কোথাও পারি তাহলে রাতটা কাটিয়ে দেব, তারপর পরদিন সকালে না হয় বেরিয়ে পড়ব। সেই মতো হেতুমপুরের সেই বাড়িটার সামনে গিয়ে দরজার কাছে গিয়ে ডাকলাম। বলি, কেউ আছেন বাড়িতে? আমি একজন সাধক, পথে পথে ঘুরে বেড়াই। আজ আপনার দরজায় এসেছি। এ রাতের মতো বিশ্রাম করার জন্য আপনার ঘরের দাওয়াটায় কি থাকা যাবে? এই শুধু আজকে রাতটুকুর জন্য। দেখো, আমি চাইলেই কিন্তু সেই শ্মশানে থাকতে পারতাম, কিন্তু কেন জানি না সেদিন থাকতে ভালো লাগলো না। বাড়ির দাওয়াটা বেশ বড়, সেখানেই রাতটা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু তার আগে তো বাড়ির কাউকে জিজ্ঞাসা করে নেওয়া দরকার। একটু পরেই দরজা খুলে বেরিয়ে এলেন একজন গ্রাম্য ভদ্রলোক। আমার থেকে বেশ কয়েক বছরের ছোটই হবেন তিনি। আমায় দেখতে পেয়ে আপাদমস্তক পরীক্ষা করলো বোধ হয়। তারপর হাত জোর করে বলল, আপনি সাধক মানে সাধু বেশ, কিন্তু দাওয়াই কেন? আজ রাতে আপনার বিশ্রামের জন্য একটা বিছানার ব্যবস্থা করে দিতে পারবো, কিছু চিন্তা করবেন না। আমার ইচ্ছে ছিল ঘরের দাওয়ায় থাকা, কিন্তু সে ছাড়ল না। জোর করে তার দুটো ঘরের মধ্যে একটা ঘরে আমার জন্য বিছানা পেতেছিল। রাতের খাবার তার যা ছিল তাই দুজনে মিলে খেলাম কোনো রকমে। জানতে পারলাম সে সেখানে একাই থাকে। আজ থেকে বেশ কয়েক বছর আগে তার বাবা মা মারা গেছে। এসব কথাবার্তা হলো বেশ কিছুক্ষণ। তবে তারপরে যে কথাটা আমায় হরিহর বলল সেটা শুনে কিন্তু আমি বেশ অবাকই হয়ে গেলাম। আপনি অনেক কিছু দেখেছেন কিংবা শুনেছেন, কিন্তু আমাদের গ্রামের ওই ডোবার কথা আপনি শোনেননি? শুনেছিলাম, 2 গ্রাম আগেই শুনেছিলাম এই হেতমপুর গ্রামের বাইরের দিকে একটা ডোবা রয়েছে। তবে সেই ডোবা নিয়ে নাকি গ্রামে বেশ কানাঘুষো চলে। ওই ডোবার কাছে রাতের অন্ধকারে অনেক কিছু নাকি দেখা যায়। আর তাছাড়া রাতের অন্ধকারে সেখানে যদি কেউ গিয়ে পড়ে তাহলে আর ফিরে আসতে পারে না। তবে যেটুকু শুনেছিলাম সব ছিল ভাষা ভাষা। গ্রামে গঞ্জে এমন অনেক কথাই তো রটে, তাই বিশ্বাস করিনি। কিন্তু এখন হরিহরের কথা শুনে মনে হলো
কথাটা নেহাত মিথ্যে নয়। এরপর হরিহর বলল, আপনি ডোবার ব্যাপারে কথাটা কি শুনেছেন জানি না, তবে ওই ডোবাটা কিন্তু সত্যিই খারাপ। আমাদের গ্রামের বেশ কয়েকজন ডোবার ধারে মরেছে। মৃতদেহ দেখে মনে হয় যেন গভীর জলে সারা রাত ডুবেছিল, তারপর সকালে ভেসে উঠেছে। তাদের নাকে মুখে লেগে থাকে ডোবার পচা পাক। কথাটা শুনে বেশ অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, যদি ডোবাটা এতই ভয়ানক হবে তাহলে রাতের বেলা সেখানে যায় কেন কেউ? হরিহর সামান্য হাসল। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছিল। সেই হ্যারিকেনের অল্প আলোয় হরিহরের মুখটা কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো। সে এবার বলল, জানি সাধু বাবা, আপনার মনে কি প্রশ্ন আসবে। আপনি হয়তো ভাবছেন ওরা রাতের বেলা কেন ওই ডোবার কাছে গেল, আর না হলে ভাবছেন ডোবাটা গ্রামের বাইরে হওয়া সত্ত্বেও মৃত্যুগুলো ওখানে হলো কি করে। আসলে কি করে হলো সেটা সত্যি আমরা জানি না, কিন্তু ওখানে সত্যি যে ভয়ঙ্কর কিছু একটা হয় তা আপনি আর একটা কথা শুনলেই বুঝতে পারবেন। আপনাকে এই একটু আগে বললাম না, আমার বাবা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে। বাবার মৃতদেহ পড়েছিল ওই ডোবার ধারে। কথা বলতে বলতে হরিহর চুপ করে গেল। তার গলাটা কেমন যেন ধরে এসেছে। আমি একটু সপ্রতিভ চোখে তাকিয়ে বললাম, কিন্তু সত্যি কি তোমরা কিছু দেখোনি? মানে এটা তো তোমাদের গ্রামে, আর এতদিন ধরে তোমরা এখানে রয়েছো। একদম আমাদের গ্রামের কাছে নয়, গ্রামের শেষের দিকে বেশ খানিকটা যেতে হয়, তারপরে ফাঁকা জমির এক পাশে। তবে পাশের গ্রাম থেকে এই গ্রামে আসার পথ বলতে ওই একটাই। সে কারণেই মাঝে মাঝে রাতের বেলা কেউ আশেপাশে গিয়ে পড়লে তার কপালে বিপদ ঘটে। কিন্তু সত্যি বলতে সাধু বাবা, মাঝে মাঝে আমার ইচ্ছা হয়েছে ওই ডোবায় আসলে কি আছে তা দেখার, কিন্তু সাহস পাইনি। মনে ভয় হয় খুব, আর ভাবি যে যদি কিছু হয়ে যায়। রাতের প্রায় অর্ধেকটা এসব নিয়ে কথা বলতে বলতে কেটে গেল। পরদিন সকালে হরিহরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব এমন সময় কি মনে হতে বললাম, আসলে কি বুঝলে হরিহর, ভয় থাকে আমাদের মনে। আমাদের মন থেকে ভয় একবার তাড়িয়ে দিতে পারলে তারপর আর কোনো ক্ষতি হয় না। এ কথা শুনে হরিহর আমার দিকে তাকিয়ে অবাক গলায় বলল, কিন্তু আপনি কি বলতে চাইছেন বলুন তো? ওই ডোবার কাছে গিয়ে একবার গিয়ে দেখা দরকার, তাতে বিপদটা কেটে যেতে পারে। আর আমারও একটা সন্দেহ হয়, গ্রামের সবাই যে ওই ডোবায় ডুবে মরেছে তার পিছনে কোনো খারাপ মানুষের হাত নেই তো? হয়তো খুন করে ওভাবে অলৌকিক কিছু নামে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। সে তুমি যদি পরীক্ষা করে দেখতে চাও তো করতেই পারো। আমি আসলে এক সাধুর খোঁজে এই গ্রামে এসেছিলাম। সেই সাধু যখন এখানে নেই, তাহলে আর এখানে থেকে কোনো লাভ হবে না। আমি বরং এখন একটু বেরিয়ে পড়ি, যাওয়ার পথে সেই ডোবাটা একবার দেখে যাব। আচ্ছা, ওই ডোবাটা কোন দিকে একবার বলতে পারো? হরিহরের কথা শুনে বোঝা গেল ডোবাটা কিন্তু বেশি দূরে নয়, আর গ্রামটাও খুব একটা বড় নয়। হেতমপুরের ছোট গ্রাম, সব শুদ্ধ ওই 20 থেকে 25টা বাড়ি নিয়ে এই গ্রাম। তাই সেই ডোবা দেখতে যাওয়ার যে অসুবিধে নেই সে বেশ বুঝেছিলাম। ইচ্ছে ছিল যে একবার সেই ডোবা দেখেই এই গ্রাম ছেড়ে অনির্দিষ্টের জন্য অন্য কোনো গ্রামের পথে যাত্রা করব। কিন্তু সকাল সকাল হরিহর আমায় বিয়ে হতে দিল না, নিজের হাতে রান্না চড়িয়ে দিল। একবার আমায় বলেছিল আমি ব্রাহ্মণ, আমি যদি নিজের হাতে রান্না করে খেতে চাই তাহলে খেতে পারি। কিন্তু হরিহর নিজেও ছিল ব্রাহ্মণ, তার বাবা একসময় এই গ্রামে যজমানি করেছে, তাই তার হাতে খেতে আমার কোনো আপত্তি ছিল না। তারপর অবশ্য আমার সঠিক জ্ঞান হওয়ার পর এখন চণ্ডালের হাতেও খেতে পারি। কিন্তু তখনও অল্প বয়স ছিল, তাই অত আত্ম অহং ছিল খুব। তা সে যাই হোক, যে কথা বলছিলাম, সকাল সকাল রান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা যখন বের হলাম তখন কিন্তু বেশ রোদ ছিল। হরিহর গ্রামের প্রান্ত পর্যন্ত আমায় এগিয়ে দিল, তারপর বলল, আরেকটু এগিয়ে গিয়ে ওই যে ডান হাতে ওই যে ডোবাটা ওদিকে। সে ডোবার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আমি আর হরিহর তাকিয়ে রয়েছি সেদিকে। খুব বেশি বড় ছিল না সে ডোবা, একটা গোল আকারের ডোবা, তবে সেখানে সবুজ শ্যাওলার পানা জন্মে রয়েছে।
চারপাশে কেমন একটা দুর্গন্ধ ছাড়ছে তখন। সেই দুর্গন্ধ ভেসে আসছিল ওই ডোবাটা থেকে। ডোবার আশেপাশের মাটি সামান্য নরম, জমি ঢালু হতে হতে ডোবার দিকে এগিয়ে গিয়েছে দেখলাম। হরিহর সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই ভয় নিয়ে বলল, এই যে সাধু বাবা, ওই ডোবার পাড়েই বাবাকে পড়ে থাকতে দেখেছিলাম। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কোথায় কি একটা রয়েছে। আশেপাশের হাওয়াটা কেমন যেন ভারী ভারী, যেন মনে হচ্ছে একটু আগে যে গ্রাম পেরিয়ে আমি এসেছি তার সাথে এই দুবার আশেপাশের পরিবেশের অনেক পার্থক্য রয়েছে। রোদের আলোয় চারিদিক ধপধপ করছে, কিন্তু সেই রোদের আলোর মধ্যেও চারপাশে অনেকটা কেমন যেন লাগছিল। আশেপাশে কেমন গাছপালা জন্মায়নি, এমনকি সবুজ ঘাস ডোবারও একদম সামনের দিকে এগিয়ে গিয়ে কোথাও হারিয়ে গেছে। সম্পূর্ণ ন্যাড়া একটা জায়গা। আচ্ছা, ডোবার সামনে গিয়ে আপনার কেমন অনুভূতি হয়েছিল? তা বলে বোঝানো বড় মুশকিল, বুঝলে। আমার অনুভূতিগুলো অন্য কাউকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়াটা খুব একটা সহজ কাজ নয়। এই যে তখন কেমন যেন মনে হতো যে একটা বিপদ যে আসতে চলেছে তার আভাস আমি মনে মনে আমি ঠিক আগেই জেনে যেতাম। আর সেদিন দুপুরেও তেমনটা পেয়েছিলাম, কিন্তু সে কথা ঠিক বুঝিয়ে বলতে পারছিলাম না। আচ্ছা ঠাকুরমশাই, সে বিপদ কার হয়েছিল? হরিহরের না আপনার? বিপদ যে শুধু কোনো মানুষের হতে পারে তা তো নয়। বিপদ অনেক রকম হতে পারে। এমন অনেক বিপদ হতে পারে যা তোমরা এই যে দেখছো, তোমাদের কথা বলতে বলতে কেবল কি বলতে শুরু করেছো, তোমরা তো অধৈর্য হয়ে পড়বে। একটু পরেই এক মক্কেল ভদ্রলোক চলে আসবেন, বুঝলে। সে এলে তার সাথে আমায় একটু বেরোতে হবে। তোমাদের আজ বেশিক্ষণ গল্প শোনাতে পারবো না, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আরে না না ঠাকুরমশাই, এমন কোনো ব্যাপার নেই। অন্যদিন না হয় একটু তাড়াতাড়ি চলে আসবো, সেদিন না হয় বেশিক্ষণ গল্প শুনবো। আর আজ তো আকাশের অবস্থাও ভালো নয়, দেখছেন না এখনই কেমন অন্ধকার হয়ে এসেছে। কিন্তু এর মধ্যে আপনি যাবেন বা কি করে? তারানাথ উদাসভাবে বাইরের দিকে তাকিয়ে রইল বেশ কিছু সময় ধরে, তারপর বলল, আমায় যে যেতেই হবে তাই বলছিলাম আর কি। তার সন্তানের উপর কালের প্রভাব ঘটেছে। যা হোক, তারপর শোনো। তারানাথ কথা বলতে শুরু করবে ঠিক তখনই একবার বাইরে বিদ্যুৎ চমকে উঠল। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম কিশোরীর কথা মিথ্যা নয়, সত্যিই গোটা আকাশটা যেন একটু বেশি কালো করে এসেছে। একটু পরেই জোরে ঝড় বৃষ্টি হবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়াটাই ভালো। তাই জলদি করে এবার গল্পের শেষটা শুনে নেওয়া দরকার। তারানাথ ততক্ষণে বলতে শুরু করেছে। সে দুপুরে হরিহরকে বিদায় জানিয়ে আমি পাশের গ্রামে যাব বলে হাঁটতে শুরু করেছি। বেশ খানিকটা হেঁটে গিয়ে দেখলাম যে একটা ঝোপ জঙ্গল মতো রয়েছে। সেখানে একটা গাছের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখি এক সাধু বসে রয়েছেন সেই গাছের নিচে। সাধু দেখে যথারীতি কথা বলতে ইচ্ছে করলো, নয়তো এগিয়েই যেতাম। এবার এগিয়ে গিয়ে তার সাথে কথা বলতেই বুঝতে পারলাম যে যেই সাধুর খোঁজে আমি হেতমপুরের শ্মশানে গিয়েছিলাম সেই সাধুই তিনি। কথায় কথায় জানতে পারলাম যে এক জায়গায় সাধুরা বেশিক্ষণ থাকলে গ্রামের মানুষদের ভিড় শুরু হয়। তাতেই সে অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধুর কিন্তু বেশি ক্ষমতা নেই, তবে আমি ভুল শুনেছিলাম। তিনি উচ্চ স্তরের সাধক নন। তিনি সিদ্ধিলাভ করেননি তখনও, বরং অনেকটা আমার মতো এক ভবঘুরে সাধক। তবে সাধুর মুখটা বড় মায়া লাগানো। তিনি যে গাছের তলায় আমায় বসিয়ে একটা কলা খেতে দিয়েছিলেন, সেই কলা খেতে খেতেই সেই ডোবার কথা তিনি বলতে লাগলেন। আর আমিও অবাক হয়ে শুনতে লাগলাম। একসময় সাধু কেমন একটু চিন্তিত গলায় বলে উঠল, তুমি যা বললে তাতে তাকে বুঝতে পারছি। তুমি তার যা বর্ণনা দিলে, অমন ধুতি গায়ে সাদা গেঞ্জি পরা, মাথার চুল ছোট করে ছাঁটা, দুটো সুন্দর চোখ আর গালের একপাশে একটা আঁচিল, একজনকে তাকে আমি বেশ কয়েকবার দেখেছি। এই দিকেই দেখেছি দিনের বেলা ডোবার আশেপাশে
মাঝে মাঝে ঘুরে বেড়াতে। আমি এখানে আজ দিন তিনেক রয়েছি, এর মধ্যে তাকে দুবার দেখেছি। বুঝতে পারলাম ডোবা সম্পর্কে হরিহরের কৌতূহলটা সাধারণ নয়। সেই সাধু আরও কিছু একটা যেন বলতে গিয়েও চুপ করে গেলেন। ব্যাপারটা বুঝতে পেরে আমি বললাম, কি ব্যাপার বলুন তো, আপনি কি আরও কিছু বলতে চাইছেন? নির্দ্বিধায় বলুন তো আমার। ডোবাটা সত্যি ভালো নয়, বুঝলে? রাতের বেলা ওদিকে কিছু একটা থাকে। রাতের বেলা এখানে আমি বসেও থাকতে পারি না ভালোভাবে। জঙ্গলের ভেতরে খানিকটা চলে যেতে হয়। ওদিক থেকে নানা রকম শব্দ ভেসে আসতে থাকে, আর চারপাশটা এক অলৌকিক অন্ধকারে ভরে যায়। কিন্তু ডোবাটা তো এখান থেকে বেশ খানিকটা দূরে। কৌতূহল, বুঝলে? কৌতূহল। অন্ধকার নামার পর একদিন গিয়েছিলাম ওই ডোবার কাছে, তবে বেশি দূরে এগোতে সাহস হয়নি। মনে হয় যেন কিছু একটা ঘটতে চলেছে। কিছু একটা যে ঘটতে চলেছে সেটা আমারও কেমন যেন মনে হচ্ছে, কিন্তু কি ঘটতে চলেছে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ততক্ষণে বিকেল হয়ে এসেছে। সন্ধ্যের দিকে সাধুর পাশে বসে এক মনে মধুসুন্দরীর নাম জপ করতে লাগলাম। আর হঠাৎ করে মনে হলো একটা কথা। আমি আসার সময় হরিহরকে বলে এসেছিলাম মনের ভয় কাটাতে। মনের ভয় কাটাবার জন্য সে রাতের বেলা ওই ডোবার কাছে আসবে না তো? সাধুর বলা কথা, আমার মনে অদ্ভুত চিন্তা, সবকিছুর একটা সুতো যেন কোথায় গিয়ে মিশে গেল। আমি অবাক হয়ে অন্ধকারের মধ্যে সেই ডোবার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম। সাধু কিন্তু কেমন উসখুস করতে লাগলো। ইতস্তত করে তারপর বলল, এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। জঙ্গলের ভেতরের দিকে একটা বেশ ভালো জায়গা রয়েছে, চলো জঙ্গলের ভেতরের দিকে যাই। হয়তো একটু পরই ওই ডোবা জেগে উঠবে রোজকার মতো। সময় থাকতে থাকতে এখান থেকে চলে যাই। আমি গেলাম না। সাধুকে জঙ্গলের ভেতরের দিকে যেতে বলে আমি একটু পরে আসবো এমনটা বলে ডোবার দিকে এগিয়ে গেলাম। কেমন যেন মনে হচ্ছিল আজ রাতে একবার না একবার হলেও হরিহর ওখানে আসবে। আমি আর কিশোরী অবাক হয়ে তারানাথের দিকে তাকিয়ে রয়েছি, আর তারানাথ বলে চলেছে। হরিহর আর তার সেই ডোবার কাছে অন্ধকারে যাওয়ার কথা শুনতে শুনতে যেন আমরা এক অন্য জগতের দিকে পাড়ি দিচ্ছিলাম। তারানাথ থামতেই আমি আর কিশোরী উৎসুক হলাম। কিশোরী বলল, ও আচ্ছা, সেই কারণেই আপনি অন্ধকারের মধ্যেও ডোবার কাছে গিয়েও হরিহরের গলা শুনতে পেয়েছিলেন। কিন্তু আপনার কাছে না হয় আলো ছিল না, কিন্তু হরিহর অন্ধকারে ওখানে আসতে যাবে কেন? তারানাথের মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর সে বলল, ওই মুহূর্তে যখন আমার পায়ের তলায় নরম মাটি পেরিয়ে সামান্য জলের স্পর্শ পাচ্ছি, ঠিক তখনই ব্যাপারটা আমার মনে হয়েছিল। হরিহর এখানে অন্ধকারে আসতে যাবে কেন? নিশ্চয়ই লণ্ঠন না নিয়ে সে আসবে না। আমি না হয় বাইরের লোক, হরিহর তো এখানকার, সব কিছুই জানে। না, তার সাথে সাথেই বুঝতে পারলাম এই ডোবার কাছে যে রয়েছে সে অতি সাধারণ কোনো অশরীরী আত্মা নয়। সে যে কোনো মানুষের গলা নকল করতে পারে এবং যে কোনো মানুষের রূপ ধরতে পারে তা বোঝাই যায়। এছাড়াও তার যে বেশ কিছু ক্ষমতা রয়েছে সেটাও বুঝতে পারছিলাম। কিন্তু ততক্ষণে মাথার ভেতর বিভ্রান্তিটা কেমন যেন কেটে গেছে। আমি তাড়াতাড়ি কাঁদা জায়গাটাতে এসে ঠিক উপরে উঠতে যাব, ঠিক তখনই অন্ধকারে দেখতে পেলাম আমার থেকে হাত দুয়েক দূরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আমি তার দিকে ঘুরে তাকালাম। ছায়া মুহূর্তের দিক থেকে হিসহিস করে গলায় কথা ভেসে এলো, কে তুই? তুই কে? তোকে আমি মারতে পারছি না কেন? কে তুই? নিজের পরিচয় দে বলছি। তুই কে সেটা না বললে কিন্তু তোর অবস্থা আমি আরো খারাপ করে দেব। ভয় যে আমি পাইনি তা কিন্তু নয়, তবে ততক্ষণে ভয়টা যেন কেমন কমে এসেছে।
মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে গলার সমস্ত জোর ফিরিয়ে এনে সাহসে ভর করে বললাম, আমি তেমন কেউ নই, আমি এক ভবঘুরে সাধক, কিন্তু আমার কোনো ক্ষতি করার ক্ষমতা তোমার নেই। কিন্তু তুমি কে? আমি আমি এই ডোবার পিশাচিনী। এই ডোবাতেই তো আমি থাকি। বহুকাল আগে এখানে আমি ডুবে মারা গেছিলাম। সেই তখন থেকে এখানেই তো থাকি। তোর মতন যারা আসে তাদের আমি সঙ্গে করে নিয়ে যাই। একা থাকতে আমার যে ভালো লাগে না। কথাটা শুনে চমকে উঠলাম। অনেকদিন আগে এক সাধুর কাছে ওই অতিলুপ্ত শ্রেণীর এক অশরীরী আত্মার কথা শুনেছিলাম। এদের সবচেয়ে ভয়ানক দিকটা হলো এরা অনেক অনেক বছর ধরে বেঁচে থাকতে পারে, এমনকি হাজার হাজার বছরের বেশিও বেঁচে থাকতে পারে এরা। কিন্তু তার জন্য বেশ কিছু জীবন প্রয়োজন হয় ওদের। নির্দিষ্ট সময় পরে এসে যদি একজন করে মানুষের আত্মা তারা হরণ করতে পারে, তাহলে তারা বছরের পর বছর এভাবে সুপ্ত অবস্থায় বেঁচে থাকে। তবে এরা সহজে কারোর ক্ষতি করে না, অনেকটা যেমন বাস্তু সাপ হয় ঠিক তেমনি। তবে এর ক্ষমতাও নেই। এই কারণে সে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে শেষ মুহূর্তে সে যাই হোক, তার হাসির শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আরও একটা ব্যাপার বুঝতে পারছিলাম, ঠিক আগের মতো বাতাসে মেয়েলি গলায় কেউ বলছে, বড্ড দেরি করে ফেলেছিস তুই, বড্ড দেরি করে ফেলেছিস। তোকেও আমি আমার সঙ্গে করেই নিয়ে যাব। তুই পালাতে পারবি না। তোর যত মন্ত্রশক্তি থাকুক না কেন রে, তুই আমার কাছে কিচ্ছু নস। সেই অন্ধকারের মধ্যে আবার সেই খসখস শব্দ হচ্ছে। কে যেন আমার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। আমি মহাকালের নাম জপ করতে লাগলাম। তিনিই শেষ ভরসা আমার। হঠাৎ করেই সেই ছায়ামূর্তি অন্ধকারের কোথায় যেন মিলিয়ে গেল, আর তখনই শুনতে পেলাম সেই সাধুর গলা, তারানাথ, তারানাথ, কোথায় গেলে তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? সাধুর মনে এই স্থান সম্পর্কে এত ভীতি থাকা সত্ত্বেও আমার বিপদ আশঙ্কা করে এসে এখন পর্যন্ত চলে এসেছেন। সাধুর হাতে এখন একটা মশাল দেখলাম। আগুনের স্পর্শ অথবা মহাকালের নাম স্মরণ যাই হোক না কেন, সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। সেই সাধুর সাথে আমার সেই স্থান থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে হরিহরের বাড়িতে একবার ফিরে গিয়েছিলাম। যদি সেটা না করতাম তাহলে হয়তো একটা ব্যাপার আমার অজানা থেকে যেত। এখানেই তারানাথ চুপ করল। তারানাথ জানলা দিয়ে ঘরের বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর স্বগত তক্তির মতো বলল, সেদিন রাতে হরিহরের যে গলাটা শুনেছিলাম, ভেবেছিলাম সেটাই হয়তো ওই পিশাচিনীর মায়া। সে হয়তো ওভাবেই আমাকে ডেকেছে। কিন্তু পরদিন সকালে ওই স্থান ছেড়ে চলে যাওয়ার আগে একবার হরিহরের বাড়িতে যখন গিয়েছিলাম, তখন তাকে খুঁজে পাইনি। কি মনে হতে ডোবার কাছে আসতে দেখলাম সেখানে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে। খানিকটা এগিয়ে গিয়ে ডোবার শ্যাওলা আর পানা কচুরির মধ্যে একটা চেনা মুখ দেখতে পেয়েছিলাম। আর সামনে যাওয়ার সাহস হয়নি। সাধু দেখেছিল ব্যাপারটা, বুঝতে পেরেছিল হয়তো, কিন্তু মুখে কিছু বলেনি। তবে সেদিনই আমরা হেতমপুর ছেড়ে চলে এসেছিলাম। আর কখনো যাওয়ার ইচ্ছে হয়নি সেদিকে। আমি আর কিশোরী চুপ করে রইলাম। আমাদের মুখে কোনো কথা সরল না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তাই বেরিয়ে পড়লাম ট্রাম রাস্তার উদ্দেশ্যে। এরপর বের হলে হয়তো কলকাতার রাস্তায় যাতায়াত করা অসুবিধে হবে। আজকাল একটু বৃষ্টি হলেই জল জমে রাস্তাঘাট যেন ডোবায় পরিণত হয়। কেমন লাগলো এ কাহিনী জানাতে পারেন কমেন্ট বক্সে। এত সময় অবধি সঙ্গে থাকবার জন্য জানাই অভিনন্দন।